কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুরু করছি নরেন্দ্রনাথ মিত্রের লেখায় একটি উপন্যাস। উপন্যাসটির নাম হল রস। আজ পাঠ করছি প্রথম পর্ব। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝুঁটতে শুরু করলো মোতালেফ। তারপর দিন 15 যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়াপড়শি সবাই তো অবাক। এই অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছরখানেক আগে মারা গেছে। তবু 25-26 বছরের জোয়ান পুরুষ মোতালেফ। আর মাজু খাতুন 30-এ না পৌঁছালেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি, কাঠিহালি শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই, তেমনি মাজু খাতুনের আছেই বা কি। বাং সিন্দুক ভরে যেন কত সোনাদানা রেখে গেছে রাজেক মৃধা। মাঠ ভরে যেন কত ক্ষেত খামার রেখে গেছে যে তার ওয়ারিশি পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটার পেয়েছে কাঠাখানেক, আর আছে এখানে পড়ো পড়ো সনের কুড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমনকি একখানা ডানা কাটা হুড়ির মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের আটসাট শক্ত গড়নটুকু ছাড়া কি আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষেরা মন তাদের মুগ্ধ হয়। শিকদার বাড়ি কাজী বাড়ির বউ ঝিরা হাসাহাসি করল। দুঃখ করছে মাকি, ধুলা পড়া দিছে চোখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিছে ভালো করছে, দেবে না? অমন মানুষের চোখে ধুলা পড়া দেওয়ানেরই কাম। খোদা তো পাতা দেয় নাই চোখে। দেখছো তো কেমন টেরাইয়া টেরাইয়া চায়, ধুলা ছিটাইয়া থাকে তো বেশ করছে। কথাটা মিথ্যা নয়। চাউনিটা একটু তেরছা তেরছা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়। সুন্দর মুখের খোঁজ করে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ আনবে ঘরে। এতদিন ধরে সেই চেষ্টাই সে করে এসেছে, কিন্তু দরে পটেনি কারো সঙ্গে। যারই ঘরে একটু ডাগর গোছে সুন্দর মেয়ে আছে, সেই হেঁকে বসেছে 5 কুড়ি 7 কুড়ি। মোতালেফের সবচেয়ে পছন্দ হয়েছিল ফুলবানুকে। চরকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানু। 18-19 বছর হবে বয়স। রসে টলটল করছে সর্বাঙ্গ, টকবক করছে মন। ইতিমধ্যে অবশ্য এক হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এইসব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈডুবির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যেই ইচ্ছা করে নিজের ঝগড়া কোন্দল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু এক হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনাই আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেফ। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানান নয় মোতালেফের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলতাই হয় তার। তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবরি বা এ তল্লাটে কজনের মাথায় আছে? ফুলবানুর সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেফের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে, কিন্তু এলেম তাকে আমল দেয়নি। বলেছে কতবার যথেষ্ট শিক্ষা হয়েছে তার, এবার আর না দেখে শুনে যার তার হাতে মেয়ে দেবে না। আসলে টাকা চাই এলেম। কাটের কড়ি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেয়াতে গিয়ে, সুদে আসলে তা পুড়িয়ে নিতে চায়। গুণাগার চায় সেই লোকসানের। আজ নিয়ে দেখেছে মোতালেফ সে গুণাগার 2-1 কোটি নয়, 5 কোটি একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলেম। কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেফ। আশেওড়া আর চোখ উদানের আগাছার জঙ্গলা ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাকে জল নিতে চলেছে ঘাটে। মোতালেফ বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে ফিক করে একটু হাসল ফুলবানু। কি মিয়া, গোসা কইরা ফিরা চললা নাকি? চলবো না, শুনলানি টাকার খাক্কাই তোমার বাজানের। ফুলবানু বলল, হ হ শুনছি। চাইছে তো দোষ হয়েছে কি? পছন্দসই জিনিস নেবা বাজানের গুণা, তার দাম দেবা না? মোতালেফ বলল,
ও খাক্কাইটা আসলে বাজানের নয়, বাজানের মাইয়ার। হাটে বাজারে গেলেই পারো ধামাই উঠা। মোতালেফের রাগ দেখে হাসল ফুলবানু। কেবল ধামাই কেন, পালাই উইঠা বসবো। মুঠ ভৈরা ভৈরা সোনা জহরত ওজন কইরা দেব পালায়। বসবো ক্ষমতা, বসবো কেমন পুরুষ মানুষের মুঠ। মোতালেফ হনহন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পিছন থেকে। ও সুন্দর মিয়া, রাগ করলানি, শোনো শোনো। মোতালেফ ফিরে তাকিয়ে বলল, কি শুনবো? এদিকে ওদিকে তাকিয়ে আরও একটু এগিয়ে এলো ফুলবানু। শোনবা আবার কি, শোনবা মনের কথা। শোনো, বাজানের মাইয়া টাকা চায় না, সোনাদানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মাইনসের। মাইনসের ত্যাগ দেখতে চায়, বুঝছো? মোতালেফ ঘাড় নেড়ে জানালো, বুঝেছে। ফুলবানু বলল, তাই বললা আকাম কুকাম কইরো না মেয়া, জমি ক্ষেত বেচতে যায়ও না। বেচবার মতো জমি ক্ষেত অবশ্য মোতালেফের নেই, কিন্তু সে গুমর ফুলবানুর কাছে ভাঙল না মোতালেফ। বলল, আচ্ছা, শীতের কটা মাস যাওক, ত্যাগও দেখাবো, মানও দেখাবো, কিন্তু বিবিজানের সবুর থাকবে নি দেখবার। ফুলবানু হেসে বলল, খুব থাকবো, তেমন বেসবুর বিবি ভাইব না আমারে। গায়ে এসে আরেকবার ধারের চেষ্টা করে দেখল মোতালেফ। গেল মল্লিক বাড়ি, মুখজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপর করবার অভ্যাস নেই মোতালেফের। ধারে টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা। সাত করে কে পোয়াতে যাবে সেই ঝক্কি? কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতেই পাড়ার 4-5 করে খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেফ। গত বছর থেকেই গাছের সংখ্যা বাড়ছিল। এবার চৌধুরীদের বাগানের 1.5 গাছ বেশি হলো। গাছ কেটে হাঁড়ি পেতে রস নামিয়ে দিতে হবে। অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। এক একটি করে এতগুলো গাছের শুকনো মরা ডালগুলো বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। পালিকাচায় ধার তুলে তুলে জুতসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেয়েছে চেয়েছে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেড়ে। সেই নলের মুখে লাকসই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি। তবে তো রাত ভরে টুপটুপ করে রস পড়বে সেই হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খেজমত। শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হয় গায়ের। এ তো আর মায়ের দুধ নয়, গাইয়ের দুধ নয় যে বোটায় বানে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামতে জানলেই হয় না, গুণ থাকা চাই হাতের। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলেই ফিনকি দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভেতর থেকে মিষ্টির রস চুইয়ে পড়ে। এ তো আর ধান কাটা নয়, পাট কাটা নয় যে কাঁচের পচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই হলো। এর নাম খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত বুলোতেও হবে। খেয়াল রাখতে হবে গাছ যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতে গাছের দফা রফা হয়ে যাবে। মরা মুখ দেখতে হবে গাছের। সে গাছের গুড়িতে ঘাটের পৈঠা হবে, ঘরের পৈঠা হবে, কিন্তু ফোটায় ফোটায় সে গাছ থেকে হাড়ের মধ্যে রস ঝরবে না রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেফকে নিজ হাতে শিখিয়েছিল রাজেক মৃধা। রস সম্বন্ধে এসব তত্ত্ব কথা আর বিধিনিষেধও তার মুখের। রাজেকের মতো অমন নামডাকওয়ালা গাছই ধারে কাছে ছিল না। যে গাছের প্রায় 12 আনা ডালি শুকিয়ে গেছে, সে গাছ থেকেও রস বেরোত রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়ত আধারি, রাজেকের হাতে পড়লে সে রস গলা হাঁড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকত গৃহস্থরা। গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়ত হাঁড়ি ভরে। বছর কয়েক ধরে রাজেকের সাগরেদ হয়েছিল মোতালেফ। পিছনে পিছনে ঘুরত, কাজ করত সঙ্গে সঙ্গে। সাগরেদ 2-4 জন আরও ছিল রাজেকের, শিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল। কিন্তু মোতালেফের মতো হাত পাকেনি কারো। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না কুড়িতে কুড়িতে। রসের হাঁড়ি বয়ে আনলেই তো হবে না
বাঁশের বাখারের ভাড়ায় ঝুলিয়ে। রস জাল দিয়ে গুড় করবার মতো মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেড়ে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের উপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই। রস থেকে গুড় আর গুড় থেকে পয়সায় কাঁচা রস যখন পাকা রূপ নেবে তখন সিদ্ধি। কেবল তখনই সার্থক হবে সকল খেজমত মেহনত। কিন্তু বছর 2 ধরে বাড়িতে সেই মানুষ নেই মোতালেফের। ছেলেবেলায় মা মরেছিল, 2 বছর আগে বউ মরে ঘর একেবারে খালি করে দিয়ে গেছে। সন্ধ্যার পর মোতালেফ এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাপাটা ঘরের সামনে। জাগনো আসো না কি মাজু বিবি? ঘরের ভেতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, কেডা? আমি মোতালেফ। শুইয়া পড়ছো বুঝি? কষ্ট কইরা উইঠা যদি ঝাপটা একবার খুইল্লা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাপ খুলে দিয়ে বলল, কথা যে কি কবা তা তো জানি। রসের কাল আইছে আর মনে পইরা গেছে মাজু খাতুন রে। রস জাল দিয়া দিতে হবে, কিন্তু স্যারে চাইরানা কইরা পয়সা দেবা মেয়া। তার কমে পারবো না, গতরে সুখ নাই এবছর। মোতালেফ মিষ্টি করে বলল, গতরের আর দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা ধইরা চলে। মনের সুখই গতরের সুখ। মাজু খাতুন বলল, তা যাই কও তাই কও মেয়া, চাইরানার কমে পারবো না এবার। মোতালেফ এবার মধুর ভঙ্গিতে হাসল। সাইরানা কেন বিবি? যদি 16 আনা দিতে চাই, রাজি হবা তো নিতে? মোতালেফের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু যেন কেমন করে উঠল, কিন্তু মুখে বলল, তোমার রঙ্গ তামাশা থুইয়া দাও মেয়া, কাজের কথা কবা তো কও, নইলে যাই শুই গিয়া। মোতালেফ বলল, শোবাই তো, রাত তো শুইয়া ঘুমাবার জন্যেই, কিন্তু শুইলেই কি আর চোখে ঘুম আসে মাজু বিবি? না সাইয়া সাইয়া এই শীতের লম্বা রাত কাটানো যায়? ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেফ আরও স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোনোরকম অন্যায় সুবিধার সুযোগ নিতে চায় না সে। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিয়ে যেতে চায় মাজু খাতুনকে। ঘর গেরস্তালের 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপরে একটু ধমকে সুরে বলল, রঙ্গ তামাশার আর মানুষ পাইলা না তুমি? কেন, কাঁচা বয়সের মাইয়া পোলার কি অভাব হয়েছে নাকি দেশে, যে তাগত হইয়া তুমি আসবা আমার দুয়ারে? মোতালেফ বলল, অভাব হবে কেন মাজু বিবি? কম বয়সে মাইয়া পোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচার রসের হাড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করল মাজু খাতুন। বলল, সাচাই নাকি? আর আমি? তোমার কথা আলাদা। তুমি হইলা নেশার কালে তাড়ি আর নাস্তার কালে গুড়। তোমার সাথে তাগো তুলো না। তখনকার মতো মোতালেফকে বিদায় দিলেও তার কথাগুলো মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেফের কথাগুলো মনের ভেতরটায় কেবলই তোলপাড় করতে লাগল। মোতালেফের সঙ্গে পরিচয় অল্প দিনের নয়। রাজেক যখন বেঁচে ছিল, তার সঙ্গে সঙ্গে থেকে যখন কাজকর্ম করত মোতালেফ, তখন থেকেই এ বাড়িতে তার আনাগোনা, তখন থেকেই জানাশোনা দুজনের। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলত, কিন্তু তার বেশি এগোবার কথা মনেই পড়েনি কারো। মোতালেফের ঘরে ছিল বউ, মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাঠখোট্টা ধরনেরই ছিল রাজেকের। ভারী কড়া কড়া চাছা ছোলা ছিল তার কথাবার্তা। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাড়ি আনত মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করত পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের সের 2 পয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাওয়ার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেফের হাতে। 2-1 হাড়ির রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেফ, কিন্তু আগেকার মতো হাড়িতে আর ভরে যায় না তার উঠান। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেফ। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে, কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেফের মাজু খাতুন গুড় চুরি করে রাখছে। অন্য কাউকে দিয়ে
গোপনে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেফ। ফলে কথান্তর মতান্তর হয়ে সে বন্দোবস্ত ভেস্তে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেফ। মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে। এমন প্রস্তাব পাড়ার আধ বুড়োদের দলের আরও করেছে দু একজন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ার্কি দিতে এসেছে তাদের কান কেটে নেওয়ার ভয় দেখিয়েছে মাজু খাতুন। কিন্তু মোতালেফের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমনভাবে তাড়ানো যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলো ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পাড়ায় এমন চমৎকার কথা বলতে পারে না আর কেউ। অমন খুবসুরত মুখ কারও নেই, অমন মানানসই কথাও নেই কারো মুখে। মোতালেফকে আরও আসতে হলো 2-1 সন্ধ্যা। তারপর নীল রঙের জোলাকি শাড়ি পরে রং বেরঙের কাঁচের চুড়ি হাতে দিয়ে মোতালেফের পিছনে পিছনে তার ঘরের মধ্যে এসে ঢুকল মাজু খাতুন। ঘরদোরের কোনো শ্রীছাদ নেই, ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে রয়েছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘরকন্যার কাছে। ঝাড় দিয়ে ঝঞ্ঝাল দূর করল উঠানের, লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরনের দিকে তাকাবার সময় নেই মোতালেফের। সে আছে গাছে গাছে। পাড়ায় আরও অনেকের, পোষেদের, বাড়ুজ্যেদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেফ। গাছ কাটছে, হাঁড়ি পাচ্ছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাকাটির একখানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে মোতালেফ উঠানের পশ্চিম দিকে। সারে সারে উনান কেটে তার উপর বড় বড় মাটির জ্বালা বসিয়ে সেই চালাঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্যে মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেফ, জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল। কিন্তু তাতে কি কুলোয়? মাজু খাতুন এর ওর বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো পাতা ঝাড় দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে, পলো ভরে ভরে। বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্যে। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি গায়ে লাগে না। অনেক দিন পরে মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেফ, বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পড়ন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লা বাঁশের এক একটি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দিয়ে যায় মোতালেফ। সারাদিনের ময়লার রস চোঙাগুলোর মধ্যে জমে থাকে। চোঙা বদলে গাছ চেয়েছে হাঁড়ি পাতে বিকেলে এসে। চোঙার ময়লার রস ফেলা যায় না, জাল দিয়ে চিটে গুড় হয়, তাতে তামাক মাখবার। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনা সের। দুবেলা দুবার করে এতগুলো গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেফের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুইয়ে চুইয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে। পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রির জমা শিশির। মোতালেফের দিকে তাকিয়ে পাড়াপড়শিরা অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাটিয়ে মানুষ মোতালেফ, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, দিন রাত এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে দেখা যায়নি কোনো দিন। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজই মোতালেফের, কিন্তু পছন্দসই মনের মানুষ কি সত্যি এলো ঘরে? সেরা গাছের সবচেয়ে মিষ্টি 2 হাঁড়ি রস আর শের 3 পাটালি গুড় নিয়ে মোতালেফ গিয়ে একদিন উপস্থিত হলো চর কান্দায় এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে নামিয়ে রাখলো রসের হাঁড়ি, গুড়ের সাজি। তারপর কোঁচার খুঁটের বাঁধন খুলে বের করল 5 খানা 10 টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মিয়া সাহেব। এলেম বলল, আগাম কিসের? মোতালেফ বলল, আপনার মাইয়ার। তাজা করকরে নোট বেছে নিয়ে এসেছে মোতালেফ। কোনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও, কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলোর উপর হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নিয়ে আমি কি করব মিয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছো রাজেক মির্ধার কবিলারে। সতীনের ঘরে যাবে কেন আমার মাইয়া? মাইয়া কি ঝগড়া আর চিল্লাচিল্লি করবে? মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাইত? মোতালেফ মুচকে হাসল, বলল, তার জন্যে ভাবেন কেন মিয়া সাহেব?
গাছের রস যতদিন আছে, গায়ে শীত যতদিন আছে, মাজু খাতুনও ততদিন আছে আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললেই সব সাফ হইয়া যায় বইরা। এলেম শেখ জল চৌকি এগিয়ে দিল মোতালেফকে বসতে। হাতের হুকোটা এগিয়ে ধরল মোতালেফের দিকে, তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাচাই জিনিস আছে মিয়া। সুখ আছে তোমার সাথে কথা কইয়া, কাম কইরা। ফুলবানুকেও একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেফ। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছু বাকি ছিল না। তবু মোতালেফকে দেখে ঠোঁট ফুলালো ফুলবানু। বেসবুর ক্যাডা হইল মেয়া? এদিকে আমি রইলাম পথ চাইয়া, তুমি ঘরে নিয়ে ঢুকাইলা আরেকজনারে। মোতালেফ জবাব দিল না। না ঢুকাইয়া করি কি? মানের দায়ে জানের দায়ে বাধ্য হয়ে তাকে এই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানিচুনি দেয় কে? প্রাণ বাঁচে কী করে? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়ে গুড় তৈরি করে কে? আর সেই গুড় বিক্রি করে টাকা না আনলেই বা মান বাঁচে কী করে? ফুলবানু বলল, বুঝলাম, মানও বাঁচাইলা, জানও বাঁচাইলা, কিন্তু গায়ে যে আরেকজনের গন্ধ জড়াই রইল, তা ছাড়াবা কেমনে? মনে এলেও মুখ ফুটে এ কথাটা বলল না মোতালেফ, যে মানুষ চলে গেলে তার গন্ধ সত্যি আরেকজনের গায়ে জড়িয়ে থাকে না। তা যদি থাকতো তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত। কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেফ ঘুরিয়ে জবাব দিল, বলল, গন্ধের জন্য ভাববা কি ফুলবিবি? সোডা সাবান কিনা দেব বাজার গুনা, ঘাটের পৈঠায় পা ঝুলাইয়া বসবো তোমারে লইয়া, গতর গুনার ঘইসা ঘইসা বদ গন্ধ উঠাইয়া ফেইল। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, সাচাই নাকি? মোতালেফ বলল, সাচা না তো কি মিসা? সুইঙ্গা দেখো তখন নতুন মাইনসের নতুন গন্ধে ভুর ভুর করবে কতর। দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুর ভুর করবে। কেবল সবুর কইরা থাকো আর 2 মাস। ফুলবানু আরেকবার ভরসা দিয়ে বলল, বেসবুর মানুষ ভাইব না আমারে। যে কথা সেই কাজ মোতালেফের। 2 মাসের বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরও 50 টাকা জোগাড় হইতে মোতালেফ মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়া পড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজেকের দাদা ওয়াহেদ মৃধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, আও সি সি, তোমার গতরই কেবল সুন্দর মতি মেয়া, ভিতর সুন্দর না। এত শয়তানি, এত ছলচাতুরি তোমার মনে? গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগাছিলা, আর গুড় যাই ফুরাইল অমনি দূর দূর। কিন্তু অত কথা শুনবার সময় নেই মোতালেফের, ধৈর্যও নেই। আমের গাছ বলে ভরে উঠল। গাব গাছের ডালে ডালে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত। মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এবার মানাইছে, এবার সাচায় বাহার খোলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতেই এসে আঁচল ধরে ফুলবানুর। থুইয়া দাও তোমার রান্ধন বারণ ঘর গেরস্তালে, কাছে বসো আইসা। ফুলবানু হাসে, সবুর সবুর, এই কয় মাস কাটাইলা কি কইরা মেয়া? মোতালেফ জবাব দেয়, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহু বেষ্টনের মধ্যে দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছেই ফিরা যাও। গাছের আদর গাছেই সইতে পারে। মোতালেফ বলে, কিন্তু গাছের কাছেও যে গাছের রস 2-4 মাসেই ফুরায় ফুলজান। কেবল তোমার রসই বছরে 12 মাস সোয়াইয়া সোয়াইয়া পড়ে। মাজু খাতুন ফের গিয়া আশ্রয় নিয়েছিল রাজেকের বড় বড় সনের গুড়ে। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেফ তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়াপড়শিরা এসে সাড়ম্বরের সালঙ্কারে মোতালেফ আর ফুলবানুর ঘরকন্যার বর্ণনা করে। একটু বা সকৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ করে পাগল হইয়া গেল মানুষটা। যেখানেই যায় বউ সারা আর কথা নাই মুখে। বুকের ভেতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে।
বুক ফেটে মরে যাবে সে। প্রথম পর্বের সমাপ্তি এখানেই।